আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ দিনে ঢাকায় ৭৫ জনের বাতিল, ১৬৩টি বৈধ ঘোষণা। প্রার্থিতা ফিরে পেতে কাল থেকে আপিল শুরু। দু একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে জানালেন মির্জা ফখরুল। সিলেট থেকেই এবার নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। গুজব ছড়িয়ে একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, অভিযোগ রিজওয়ানা হাসানের। বিচার শেষ না হওয়া পর্যন্ত ভোটে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। নির্বাচনী হলফনামায় অধিকাংশ হেভিওয়েট প্রার্থীর মাসে লাখ টাকার কম আয়। তারেক রহমান ও শফিকুর রহমানের চেয়ে বার্ষিক আয় নাহিদ ইসলামের বেশি। এবং নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়, আইসিসিকে জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লিটন দাসের নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফার্মগেট, কারণবাজার ও শাহবাগ মোড়ে বিভিন্ন দাবিতে আন্দোলনকারীদের অবরোধ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে টানা 4 ঘণ্টা বন্ধ ছিল রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটি। সপ্তাহের প্রথম কর্মদিবসে অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। কারণ বাজারে মোবাইল ফোন মালিকদের সড়ক থেকে সরাতে টিয়ার শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এ সময় আহত হন বেশ কয়েকজন। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থা চালুর প্রতিবাদ ও বিটিআরসি ভবনে হামলার মামলায় গ্রেপ্তারকৃতদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে দোকান বন্ধ রেখে কারণবাজার সড়কে অবস্থান নেয় মোবাইল ফোন ব্যবসায়ীরা। সকাল 10টার দিকে তাদের অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। 11টার দিকে প্রথমে লাঠিচার্জ করে, সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। এরপর দুপুর 12টায় আবারও সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে ইট পাটকেল ছুড়ে আন্দোলনকারীরা। আহত হন বেশ কয়েকজন। এক পর্যায়ে তাদের উপর চড়াও হয় যৌথ বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধের মুখে টিকতে না পেরে দুপুর 2টার দিকে সড়ক ছেড়ে যায় আন্দোলনকারীরা। অনেক বাচ্চা স্কুল থেকে ফেরত যাচ্ছে, তারাও আটকা পড়েছে। অনেকে অফিসে মিটিংয়ে যেতে পারছে না। সবকিছু মিলিয়ে একটা জনভোগান্তিকর পরিস্থিতি তৈরি হয়। তো আমরা ওনাদেরকে অনেকবার সতর্ক করার পরে ওনারা যখন আমাদেরকে ইট পাটকেল চার্জ করে, তখন আমরা পাল্টা হিসাবে এখানে সাউন্ড গ্রেনেড, গ্যাস গান মেরে আমরা তাদেরকে রেসপাস করে দিই। এর আগে সকাল 10:15টার দিকে ফার্মগেট মোড় অবরোধ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা সহপাঠী হত্যার বিচার দাবি করে স্লোগান দেয়। তাদের অবরোধের কারণে বন্ধ হয়ে যায় আশপাশের সড়ক দিয়ে যানবাহন চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। তার মৃত্যুর 24 দিন পার হয়ে গেছে, কিন্তু এখন আসল আসামিদের গ্রেফতার করা হয়নি। আমাদের একটাই দাবি যে আসল আসামিদের গ্রেফতার করা হোক। একটা মানুষ মারা গেছে, এটা খুবই দুঃখজনক। বাট তার জন্য এতগুলো লোকে হ্যারাস করার দরকার নেই। তো রাস্তা বন্ধ করে আন্দোলন কোনো যুক্তিগত আন্দোলন না। এদিকে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করেছে ইনকলাব মঞ্চ। দুপুর 12টায় শাহবাগ মোড় থেকে মার্চ শুরু করে ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর 10 নম্বর গোলচত্বর হয়ে উত্তরায় গিয়ে শেষ হয় তাদের এই কর্মসূচি। ইনকলাব মঞ্চের নেতারা বলেন, আলটিমেটাম অনুযায়ী হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে শান্তিপূর্ণ কর্মসূচি কঠিন রূপ নেবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই। প্রাথমিকভাবে প্রার্থীদের সংখ্যা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সারা দেশে 300 আসনে 2568 জনের মধ্যে বৈধ প্রার্থী 1842 জন। প্রার্থিতা বাতিল করা হয়েছে 723 জনের। যাচাই বাছাই শেষে ঢাকার 20 আসনে 238 জনের মধ্যে বৈধ 163 জন প্রার্থীর মনোনয়ন। বাতিল হয়েছে 75টি। 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের করতে পারবেন বাতিল হওয়া প্রার্থীরা। আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রার্থীদের সংখ্যা চূড়ান্ত করল নির্বাচন কমিশন।
ঢাকা মহানগরী ও জেলা মিলে মোট 20টি আসনে জমা পড়া 238টি মনোনয়নের মধ্যে 163 জনের প্রার্থিতা বৈধ করেছে কমিশন। বিভিন্ন অসঙ্গতি থাকায় বাতিল করা হয়েছে 75 জন প্রার্থীর মনোনয়ন। এছাড়া স্থগিত করা হয়েছে একজনের মনোনয়ন। রোববার রাজধানীর ইটিআই ভবনে ব্রিফিংয়ে ঢাকা জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার থেকে আপিল করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ উভয়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে নির্বাচন কমিশনে। আগামী 5 থেকে 9 জানুয়ারির মধ্যে বাতিল বা গ্রহণের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রার্থীগণ রিটার্নিং অফিসারের কার্যালয় হতে আদেশের কপি সংগ্রহ করে যথাযথ পদ্ধতিতে আপিল দায়ের করতে পারবেন। এদিকে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চট্টগ্রাম 13 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আলী আব্বাসের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম 14 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিমউদ্দিন আহমেদ জসিমের মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে। খুলনার 6টি আসনে জমা দেয়া 46টি মনোনয়নপত্রের মধ্যে 35 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। বাতিল হয়েছে 11 জনের। মনোনয়ন বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির 2 জন, গণ অধিকার পরিষদের 1 জন এবং স্বতন্ত্র 8 জন প্রার্থী। খুলনা 2 আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 4 জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হয়েছে। খুলনা 6টি সংসদীয় আসনে টোটাল মনোনয়নপত্র জমাদানকারী ছিলেন 46 জন। তার মধ্যে বৈধ মনোনয়নপত্র আমরা পাই 35টি, অর্থাৎ 35 জন প্রার্থী বৈধভাবে টিকেছিলেন এবং বাতিল হয়ে যায় 11 জন। মানিকগঞ্জের 3টি আসনে 27 জন প্রার্থীর মধ্যে 9 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং 18 জন প্রার্থী বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। প্রতিবেশী দেশ থেকে গুজব ছড়িয়ে একটা দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করলেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে ভারত ভালো করেনি বলেও মনে করছেন তিনি। বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধ করা হবে কিনা তা খতিয়ে দেখার কথাও জানান উপদেষ্টা। এদিকে খাদ্য উপদেষ্টা বলেন, ভারত বাংলাদেশ ব্যবসা আর রাজনীতি মেলানো ঠিক হবে না। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। This is Mustafizur Rahman from Bangladesh, 9 crore and 20 for KKR. কলকাতার হয়ে আইপিএল মাতাবেন কাটার মাস্টার মুস্তাফিজ, এমন আশায় ছিলেন বাংলাদেশের মানুষ। मुस्तफिजुर रहमान 2 करोड़ का भड़वा आईपीएल में खेलेगा तो जिस मैदान में खेलेगा उसी मैदान में मारेंगे और शाहरुख खान को भी मारेंगे। ভারতের উগ্র হিন্দুদের দাবির মুখে ফিজকে বাদ দিয়েছে নাইট রাইডার্স। এতে 12 কোটি টাকা হাতছাড়া হয়েছে মুস্তাফিজের। ক্ষুব্ধ হয়েছেন দেশের মানুষ। দাবি উঠেছে আইপিএল বয়কটের। আহ্বান জানানো হচ্ছে সম্প্রচার বন্ধের। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানালেন তথ্য উপদেষ্টা। আইপিএল এর কথায় আসে, বিষয়টা হচ্ছে যে খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। আমার তো চুপ করে বসে থাকার উপায় নেই। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলো তো কোনো ব্যাপার ছিল না, যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। উপদেষ্টা জানান, বিচার শেষ হবার আগে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ভোট বানচাল করতে ষড়যন্ত্র করছে তারা। তবে ঘোষিত সময়ে নির্বাচন করতে সঠিক পথেই রয়েছে সরকার। নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে কিন্তু এরকম দেখছি না বলতে পরিবেশ নাই, নির্বাচন করব না। কাজে আমি কেন ধরে নেব যে পরিবেশ নাই? একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য। সেটা তো আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। এদিকে খাদ্য উপদেষ্টা জানান, চলমান পরিস্থিতিতেও ভারত থেকে চাল আমদানি বন্ধ করবে না বাংলাদেশ। ভারত রপ্তানি বন্ধ করলে পর্যাপ্ত মজুদ থাকায় সমস্যা হবে না বলেও জানান তিনি। আমরা ভারত থেকে চাল আমদানি বা যেসব জিনিস আমদানি, এটাকে আমরা রাজনৈতিকভাবে আমরা দেখি না,
বা অন্য কোনো যেখান থেকে আনি আমরা এটা রাজনৈতিকভাবে দেখি না, আমরা এটাকে দেখি এটা বাজারের হিসেবে মেকানিজম হিসেবে আমরা দেখি, যেখানে আমরা কম পাই সেখান থেকে আমরা কিনি। একটা বিষয় আপনি বলছেন রাজনীতি দেখেন না, ভারত কিন্তু খেলাধুলাকে রাজনীতিতে নিয়ে এসেছে, বাংলাদেশে একজনকে বাদ দেওয়া হয়েছে। আমি দেখেন সেই ক্ষেত্রে আমি বলছি বাজারের কথা, খেলাধুলাটা বোধহয় বাজারের অংশ না। উপদেষ্টা জানান এবার আমনের উৎপাদন ভালো হওয়ায় চালের দাম বাড়ার সম্ভাবনা নেই। বাজারের দাম নির্ধারণ করে দেওয়া হয় না। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। এর মধ্যে কাগজ হয়তো পেয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দেশের চলমান বাণিজ্যিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিএনপি ক্ষমতায় এলে দেশে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হবে বলে ব্যবসায়ী প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন তারেক রহমান। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন FBCCI-এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, আনোয়ারুল আলম চৌধুরী, সিমিন রহমান, AK আজাদ, তপন চৌধুরী, BGME-এর সভাপতি মাহমুদ হাসান খান, DCCI সভাপতি তাসকিন আহমেদ এবং আহসান খান চৌধুরী। দু একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট থেকে এবার নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। সিলেটের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ, কারণ মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আগামী নির্বাচনে মিডিয়া আশঙ্কার কথা বললেও দল হিসেবে বিএনপি শঙ্কাবোধ করে না। প্রথম থেকে নির্বাচন চেয়েছে বিএনপি। নির্বাচন নিয়ে আশাবাদী জানিয়ে তিনি বলেন, নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় কমিশন নির্বাচন বাস্তবায়ন করবে। মবক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়, এটা থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি। ব্যক্তিগত সফরে সিলেট আসেন মির্জা ফখরুল। হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করেন তিনি। সেই দলগুলো কিন্তু এখন নির্বাচন প্রক্রিয়াতে নেমে পড়েছে। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে নির্বাচনের বাধাগুলো অনেকটা দূর হয়ে গেছে। শুধুমাত্র গুটি কতক বা কিছু একটি মহল আপনার চেষ্টা করছে এর মধ্যে আপনার কিছু আন্দোলন সৃষ্টি করার জন্য। আমার মনে হয় না যে এটা আপনার শেষ পর্যন্ত টিকে থাকবে। নির্বাচনী হলফনামায় অধিকাংশ হেভিওয়েট প্রার্থীর আর্থিক অবস্থা ভালো নয়। মাসে লাখ টাকার বেশি আয় নেই অনেকেরই। তারেক রহমান এবং শফিকুর রহমানের চেয়ে বার্ষিক আয় নাহিদ ইসলামের বেশি। যেখানে তারেক রহমানের বার্ষিক আয় শেয়ার ও ব্যাংক জমা থেকে এবং শফিকুর রহমানের আয় কৃষি থেকে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থীদের জমা দেয়া মনোনয়ন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ জাহান। জাতীয় নির্বাচনে অংশ নেয়ার অন্যতম শর্ত প্রার্থীকে হলফনামায় জানাতে হয় ব্যক্তিগত অনেক তথ্য, যেখানে উল্লেখ থাকে প্রার্থীর সম্পদ, বার্ষিক আয় ও শিক্ষাগত যোগ্যতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেকে রাজনীতিবিদ হিসেবে দেখিয়েছেন। হলফনামায় নিজের দ্বৈত নাগরিকত্ব নেই বলে উল্লেখ করেছেন। তার বার্ষিক আয় 6,76,000 টাকা। আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন ব্যাংকে রাখা স্থায়ী আমানত ও শেয়ার। হলফনামা অনুযায়ী তারেক রহমানের স্থাবর ও অস্থাবর সম্পদ মোট 1,97,00,000 টাকা। অপরদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসন থেকে নির্বাচন করবেন। পেশা হিসেবে দেখিয়েছেন চিকিৎসা। জামায়াত আমিরের প্রায় 1.5 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, নেই কোনো ঋণ। স্থাবর সম্পদের মধ্যে শফিকুর রহমানের কৃষিজমি রয়েছে 217%। ঢাকা 11 আসনে লড়ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস দেখিয়ে হলফনামায় পেশা উল্লেখ করেছেন পরামর্শক। তার বার্ষিক আয় 16 লাখ টাকা, নগদ আছে 19 লাখ টাকা। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের পরিমাণ 30 লাখ টাকা। ঠাকুরগাঁও 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন খাত থেকে তার বার্ষিক আয় প্রায় 12,83,000 টাকা। আয়ের বিবরণীতে দেখা যায় কৃষি খাত থেকে মির্জা ফখরুল বছরে 1,80,000 টাকা ও ব্যবসা থেকে 1,97,000 টাকা পান।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হকের বছরে আয় ১৩ লাখ টাকার বেশি। ব্যবসা ও শিক্ষকতার মাধ্যমে এই টাকা আয় করেন বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন তিনি। বাগেরহাট ১ আসন থেকে তিনি নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। কমিশন জানায় মোট ১,৯১৩টি অভিযোগ গুম সংক্রান্ত তদন্ত কমিশনে জমা পড়ে। এর মধ্যে যাচাই বাছাই শেষে ১,৫৬৯টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে ২৮৭টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে পড়েছে। প্রতিবেদন থেকে কমিশন জানায় গুমের শিকার ব্যক্তিদের মধ্যে যারা জীবিত ফিরেছেন তাদের মধ্যে ৭৫% জামাত শিবিরের নেতাকর্মী, ২২% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। যারা এখনও নিখোঁজ তাদের মধ্যে ৬৮% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ২২% জামাত শিবিরের নেতাকর্মী। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্রের জায়গা থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে দেশটি। রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। এর আগে নতুন বাজারে মার্কিন দূতাবাসে তাদের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে এনসিপি। আক্তার হোসেন বলেন, শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করার পর তাদের দলের সকল নেতাকর্মীরা ভয়ের মধ্যে রয়েছে। এ সময় তিনি আরও বলেন, দেশের একটি বড় রাজনৈতিক দল নিজেদের হাসিলে জোট বাঁধছে। জনগণ তাদের সঠিক নেতৃত্ব বেছে নেবেন বলে আশাবাদী আক্তার হোসেন। নির্বাচনের যে পরিস্থিতি আমরা দেখেছি যে নির্বাচন আগে থেকেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই তলানিতে আছে এবং পরবর্তীতে হাদি ভাইকে হত্যা করা হলো। আমরা দেখেছি যে গতকালও আসলে একজনকে খুন করা হয়েছে। এই যে খুনের সরাসরি এই যে আওয়ামী দোসর এবং আওয়ামী লীগের যারা এবং ছাত্রলীগের যারা গুন্ডারা তাদের কাছে এখনো অবৈধ অস্ত্রগুলো রয়েছে, সেটাকে যে উদ্ধার করা সম্ভব হলো না। এই যে হাদি ভাইয়ের খুনিদেরকে এখনো গ্রেফতার করা সম্ভব হলো না। এই পুরো পরিস্থিতিটা একটা লেভেল প্লেইং ফিল্ড, একটা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটাকে আসলে সঠিক রাখতে পারবে কিনা সেই ব্যাপারগুলোতে আমরা আমাদের কনসার্ন তাদের কাছে আমরা উপস্থাপন করেছি। বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে রাজধানীর খিলগাঁ, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা ৯ আসনে। নিজস্ব কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। ক্ষমতায় আসলে তীব্র গ্যাস সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। দেখুন মিজান শাহজাহানের আরেকটি রিপোর্ট। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার প্রধান সমস্যা, দিনের অধিকাংশ সময় লাইনে গ্যাসের চাপ থাকে না। ফলে অনেক পরিবারই রান্নার জন্য ব্যবহার করেন সিলিন্ডার গ্যাস। সম্প্রতি ১৪৫০ টাকার সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে ২২০০ থেকে ২৫০০ টাকায়। একদিকে গ্যাস সংকট, অন্যদিকে জলাবদ্ধতা, যানজট ও খানাকন্দে ভরা সড়ক। নানা সংকটে জর্জরিত ঢাকা ৯ আসনকে নতুন করে সাজাতে চান বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের ভোটারদের সাথে মত বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। গ্যাস যে সমস্যাটি, এটা আসলে মানে আমাদের শুধু লোকাল সমস্যা, স্থানীয় সমস্যা না, এটি আসলে আমাদের সরকারি একটি সমস্যা। এই ক্ষেত্রে নির্বাচন ইশতেহার রয়েছে, তারা এই গ্যাস সংকট মুক্ত করার জন্য জাতীয়ভাবেই তারা নতুনভাবে উদ্যোগ গ্রহণ করবে। আর এছাড়া আমরাও চেষ্টা করব যে সেইটার ভাগিদার যে আমরা হতে পারি। নিয়মিত জনসংযোগ করছেন জামাতের প্রার্থী কবির আহমেদ। নিম্ন আয়ের লোকদেরকে আমরা কর্মসংস্থান দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করছি এবং আমরা যদি নির্বাচিত হতে পারি তাদের জন্য আমরা এখানে কর্মসংস্থান সৃষ্টি করব। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা এই আসনে তাদের দলের প্রার্থী ছিলেন। এনসিপি জামাতের সাথে নির্বাচনে জোট করায় দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাসনিম যারা। তবে বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়, নির্বাচন কমিশনে আপিল করবেন তিনি। যেই দুইজনের কথা ওনারা বলেছেন যাদের সত্যতা পেয়েছেন কিন্তু ঢাকা ৯ ভোটার না, এই দুইজনের ক্ষেত্রেই তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা কোন এলাকার ভোটার এবং ঢাকা ৯ ভোটার না। নির্বাচন কমিশন কোনো উপায় রাখে নাই ভোটারদের জানার জন্য যে তারা কোন আসনের ভোটার কিংবা ভোটার নাম্বার কত। ভোটের মাঠে লড়াইকে ব্যক্তিগত সংঘাতে নিতে রাজি নন প্রার্থীরা। তারা বলেন উৎসবের আমেজ শেষ পর্যন্ত ধরে রাখতে সর্বোচ্চ সহায়তা করবেন নির্বাচন কমিশনকে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
মুন্সিগঞ্জ 2 আসন থেকে নির্বাচনী খবর জানাচ্ছেন সহকর্মী মুশফিকুর রহমান। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আছি মুন্সিগঞ্জ 2 আসনে। লৌহজং এবং টুঙ্গিবাড়ি এই দুটি উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে ভোটার সংখ্যা রয়েছে প্রায় 4 লাখের মতো। আমরা সারাদিন আজকে এই আসনটিতে আমরা ঘুরেছি, কথা বলেছি সাধারণ ভোটারদের সাথে। এখানকার সাধারণ ভোটাররা তারা বলছেন যে নির্বাচিত হওয়ার পর প্রার্থীরা যাতে তাদের কাছে আসেন এবং তাদের কথা শোনেন, তাদের সুখ দুঃখে তাদের পাশে থাকেন, এমন একজন প্রার্থী তারা চাইছেন। এই এলাকার নানা অসঙ্গতির কথা আমরা জেনেছি, নানা অসুবিধার কথা জেনেছি, যোগাযোগ ব্যবস্থার কিছু উন্নতি প্রয়োজন এবং মাদকের যে দৌরাত্ম্য সেটা রুখে দেওয়া প্রয়োজন। এছাড়া কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করার কিন্তু সুযোগ রয়েছে এই মুন্সিগঞ্জ 2 আসনে। এখানে কৃষি এবং মৎস্য যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রে যদি আসলে যত্নবান হওয়া যায় তাহলে কিন্তু সেই কৃষকরা এবং জেলারা তারা কিন্তু লাভবান হবেন। এবং তারা বলছেন, ভোটাররা বলছেন যে জনপ্রতিনিধিদের আসলে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। সালাম স্টিল ভোটার গাড়ি থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। মুস্তাফিজ ইস্যুতে ক্রিকেট নিয়ে টানাপোড়েনে বাংলাদেশ ও ভারত। উত্তেজনা এতই চরমে যে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তই নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিরাপত্তার অজুহাতে পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ায় টানাপোড়েন শুরু হয় দুদেশের। নিজেদের টি-20 বিশ্বকাপ ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কা নিতে বাংলাদেশের আবেদনে সাড়া দেয়নি আইসিসি, তাই এমন সিদ্ধান্ত। অবশ্য বিশ্বকাপের জন্য 15 সদস্যের দলও ঘোষণা করেছিল বিসিবি। আরও জানাচ্ছেন পরাগ আরমান। নিরাপত্তা নিশ্চিত করতে না পারার অজুহাতে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে খেলা নিয়ে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। প্রভাব পড়েছে আসন্ন টি-20 বিশ্বকাপেও। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ায় বিশ্বকাপে পুরো দলের নিরাপত্তায় শ্রীলঙ্কাকে ভেন্যু হিসাবে চেয়েছিল বাংলাদেশ। সেই আবেদনে আইসিসির সাড়া না পাওয়ায় দুপুরে জরুরি সভা করে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলা সম্ভব নয়। তবে ভারতে গিয়ে খেলার সবকিছু তৈরিই ছিল। টি-20 বিশ্বকাপ উপলক্ষে লিটন দাসকে অধিনায়ক করে 15 সদস্যের দলও ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে জায়গা হয়নি টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবং গেল বছর আফগানদের বিপক্ষে সিরিজ জেতানো অধিনায়ক জাকের আলীর। 7 ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপ। ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ না নেওয়া নিয়ে কোনো কথা বলতে চাননি বাংলাদেশের ক্রিকেটাররা। টু বি অনেস্ট, এই অ্যানসার এটা আমি দিতে পারতেছি না আপনাকে, এক্সট্রিমলি সরি। এগুলো নিয়ে আমি চিন্তিত না, বোর্ড যেটা ভালো মনে করবে, আমরা তো বোর্ডের আন্ডারে আছি। মূলত আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়াতেই এই সংকটের শুরু। 2016 সাল থেকে আইপিএল খেলা মুস্তাফিজের কলকাতা নাইট রাইডার্স ছিল ষষ্ঠ দল। নিলামে তারা 12 কোটি 37 লাখ টাকায় দলে নিয়েছিল বাংলাদেশের এই কাটার মাস্টারকে। সম্প্রতি হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতিবাদের নামে মুস্তাফিজকে দল থেকে বাদ দেয়া হয়। পরাগ আরমান, এটিএন বাংলা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন পুলিশের ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। কারাগারটিতে হাই প্রোফাইল বন্দীদের রাখা হয়। এর আগে ভেনেজুয়েলা থেকে তুলে এনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয় মাদুরোকে। এদিকে নিকোলাস মাদুরোকে আটকের ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউস। কাল ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদুরোর বিচারের শুনানি হতে পারে। ভেনেজুয়েলার পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক ডেকেছেন সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। নানা সমস্যায় জর্জরিত ঢাকা 5 আসনকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এখানকার ভোটাররা। বিএনপি জামাত সহ এখানে এমপি হতে চান মোট 15 জন। প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করলেও ভোটারদের মাঝে এখনও নেই নির্বাচনী আমেজ। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা 5 আসনের ভোটার সংখ্যা 4,20,000। ঘনবসতি এই এলাকার খালগুলো পরিণত হয়েছে ড্রেনে। মাদক, চাঁদাবাজি সহ নানা সমস্যায় জর্জরিত ভোটাররা। সায়দাবাদ ও যাত্রাবাড়িতে যানজটের নাকাল বাসিন্দারা। ভোটাররা এমন প্রার্থী চান যিনি এসব সমস্যার সমাধানে নজর দেবেন। ডেমরা ব্রিজ এটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এটার দিকে বিভিন্ন আর সমস্যা তেমন বেশি না। আর রাস্তাঘাটে অটো রিক্সা একটু জাম বেশি বাজায়। কোনো আমার গ্যাস নেই, অনেক কষ্ট করি, শীতের ভিতরে ভাত খাইতে পারি না, লাড়কি রানতে পারি না। গ্যাসটা দিলে সবচেয়ে ভালো। আমরা এখন তো সেভাবে আপনার প্রার্থী আসে নাই বা
যারা ওই যে বিনিয়োগ করে এটাকে পেশা হিসাবে নেয়, এই জাতীয় এমপি আসলে আমাদের দেশের মানুষ বর্তমানে 24 পরবর্তী সময় চায় না। এই আসনে বিএনপির প্রার্থী নবিউল্লাহ নবী ও জামাতের প্রার্থী কামাল হোসেন বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। ছাত্ররা মতামত দিয়েছে, ছাত্রীরা মতামত দিয়েছে, শিক্ষক মতামত দিয়েছে, পেশাজীবী দিয়েছে, সবাই মতামত দিয়েছে। তারা কি ধরনের ডাকা পাস চায় আমাদের মতামত দিয়েছে। আমরাও তাদেরকে বলেছি আমরা যদি নির্বাচিত হই আমরা এগুলো সমস্যার সমাধানে আমরা ভূমিকা রাখব। আমি পূর্ণ আস্থাশীল এবং পরিপূর্ণ আশাবাদী জনগণ এবার দাঁড়িপাল্লাকে ব্যাপক ভোটে বিজয় করবে ইনশাআল্লাহ ঢাকা পাসে। বিএনপি জামাত ছাড়াও এখানে লড়বেন আরও 13 জন প্রার্থী। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি ছিল অন্যতম হটস্পট। তরুণদের প্রত্যাশা পূরণ করে পরিচ্ছন্ন ঢাকা 5 গড়বেন এমন প্রার্থী চান ভোটাররা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজার থেকে ভোটের হালচাল জানাচ্ছেন আলী আসগর ইমন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি কক্সবাজারে, আর জাতীয় সংসদীয় আসন 296। এখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলবো এবং জানবো কেমন চলছে নির্বাচনী হালচাল। একটা ভয়ভীতির মধ্যে আছে মানুষ, এটা হচ্ছে বাস্তব সত্য কথা। ভয়ভীতির মধ্যে আছে। এই জিনিসটাকে সরকারকে, বর্তমান সরকারকে, যারা নির্বাচনে যে তত্ত্বাবধায়ক সরকার, এদেরকে এটা নিয়ে মাথায় রাখতে হবে, মিডিয়াকেও রাখতে হবে এবং সমাজের সুশীল সমাজদেরকেও এটা আগে আসতে হবে। বাংলাদেশ থেকে একটা স্বাধীন সার্বভৌমত্ব এবং গণতন্ত্র, মানবাধিকার এগুলো যাতে প্রতিষ্ঠিত হয়, এটা হচ্ছে আমার চাওয়া পাওয়া। স্থানীয় মানুষজন বলছিলেন যে তারা হানাহানি, দাঙ্গা, মারামারি চান না। এখানকার মানুষ শান্তিপ্রিয়, তাই শান্তিতে আগামী দিনগুলো কাটাতে চান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি কক্সবাজার সংসদীয় আসন 3। যে কোনো মুহূর্তে পৌঁছে যাব আপনার এলাকায়, আমাদের সাথে থাকুন। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের রিজার্ভ এবং রেমিটেন্সের পরিমাণ ইতিবাচক ধারায় ফিরলেও বাড়ছে না নতুন বিনিয়োগ, তৈরি হচ্ছে না কর্মসংস্থানের সুযোগ। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারে এমন তথ্য জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। দীর্ঘদিনের অচল অবস্থা কাটাতে রাজনৈতিক সরকার গঠনের মাধ্যমে অর্থনৈতিক সংস্কারের পরামর্শ অর্থনীতিবিদদের। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। দেশের অর্থনীতির গতিধারা পর্যালোচনা করতে রাজধানীর বনানীর নিজ কার্যালয়ে সেমিনারের আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI। উঠে আসে চলমান নেতিবাচক রপ্তানি আয়, জ্বালানি সংকট ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। গ্রোথের যে অ্যাকাউন্টিংটা করি সেটা করতে পারি না। এই সময় চলমান অনিশ্চয়তায় ব্যবসায়ীদের সিদ্ধান্তহীনতার কথা জানান MCCI চেয়ারম্যান। বলেন, আস্থার সংকটে মিলছে না সরকারি ও বেসরকারি আর্থিক সহায়তা। Private investment is hesitant, industrial activity is soft, and many firms are in the wait and see mode. High borrowing costs, policy uncertainties, and concerns around energy availability are holding back expansion plans of many of our businesses. অর্থনীতির ধারাকে সঠিক পথে নিয়ে আসতে 90-এর দশকের মতো আমূল সংস্কারের প্রস্তাবনা তুলে ধরেন PRI চেয়ারম্যান। Why Bangladesh in 25 years trying to do FTAs? অনেক সময় শুনেছি 26টা দেশের সাথে আমাদের FTA করার চেষ্টা হচ্ছে, but nothing worked. কেন FTA হয় না? Well, the first stumbling block is our tariff regime. আমাদের এই ধরনের ট্যারিফে কেউ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে, মানে ইভেন ভুটানের সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারে না। নতুন কর্মসংস্থানের সৃষ্টি আর বিনিয়োগে আস্থা ফেরাতে বড় ধরনের সংস্কারের পরামর্শ অর্থনীতিবিদদের। Our reserves have gone up from $16 billion to $28 billion. তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শীতের তীব্রতা যখন নগর জীবনের অসহায় মানুষদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি। নিকুঞ্জ বটতলা এলাকায় এই সোসাইটির উদ্যোগে শীতার্ত ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল। প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের উপদেষ্টা জনপ্রিয় চিত্রনায়ক DA তায়েব।
কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য। সভাপতির বক্তব্য আহ্বায়ক জাহিদ ইকবাল বলেন, আগামীতেও খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহিনুর আলম মারফত, সৈকত সরকার, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, মতিউর রহমান স্বপন, মোমেন হোসেন, ইমানুল হক, মুকুল হোসেন মৃধা, আমির হোসেন, মাসুম সরকার, এম আয়ুব পাপ্পু প্রমুখ। এবার খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এ সিলেট টাইটান্সকে 9 উইকেটে হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো চট্টগ্রাম রয়্যালস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 26 রানে 4 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে সিলেট টাইটান্স। ষষ্ঠ উইকেটে ইমনের সাথে 43 রানে জুটি গড়ে বিপর্যয় ঠেকানোর চেষ্টা করেন আজমতুল্লাহ অমরজাই। শেষ 8 উইকেটে 126 রানে থামে সিলেট। জবাবে উদ্বোধনী জুটিতে 115 রান তুলে জয়ের পথটা তৈরি করে রাখেন নাইম শেখ ও অধিনায়ক অ্যাডাম রসিংটন। তাতে 24 বল এবং 9 উইকেট হাতে রেখেই জয় পায় চট্টগ্রাম। রসিংটন 73 রানে অপরাজিত থাকেন, নাইম করেন 52 রান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে ঢাকায় 75 জনের বাতিল, 163টি বৈধ ঘোষণা। প্রার্থিতা ফিরে পেতে কাল থেকে আপিল শুরু। 2-1 দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে, জানালেন মির্জা ফখরুল। সিলেট থেকে এবার নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। গুজব ছড়িয়ে একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, অভিযোগ রিজওয়ানা হাসানের। বিচার শেষ না হওয়া পর্যন্ত ভোটে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। নির্বাচনী হলফনামায় অধিকাংশ হেভিওয়েট প্রার্থীর মাসে লাখ টাকার কম আয়, তারেক রহমান ও শফিকুর রহমানের চেয়ে বার্ষিক আয় নাহিদ ইসলামের বেশি। এবং নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়, আইসিসিকে জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লিটন দাসের নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।